নমস্কার, নিউজ রুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শুরুতে গিয়ে খবরে নজর রাখতে হবে। আজ দিনের সবচেয়ে বড় খবর, ভুয়ো টিকাকাণ্ডে তৃণমূলের নিশানায় রাজ্যপাল। রাজভবনে ধনখড়ের সঙ্গে দেবাঞ্জনের নিরাপত্তারক্ষীর ছবি দেখালো তৃণমূল। পিঠ বাঁচাতে এখন রাজ্যপালকে টানছে, পাল্টা দাবি করছে বিজেপি। চিনতে পারছেন ছবিটা? আর এইসব কেসগুলো বিজেপি সাজিয়ে করেনি, তারই বা প্রমাণ কোথায়? বিজেপির ছবি নেই? বিজেপির অনেকের সাথেই ছবি আছে, বা অন্যান্য পার্টিরও, সেগুলো আগামী দিন বেরোবে, দেখতে পাবে। কথায় বলে ছবি কথা বলে, রাজ্যপালকে বিদ্যে এবার সেই ছবিকেই অস্ত্র করল তৃণমূল। চিনতে পারছেন ছবিটা? প্রতারক দেবাঞ্জন, তার পেছনে রয়েছে তার সিকিউরিটি, তার নাম হচ্ছে অরবিন্দ বৈদ্য। রাজভবনে যে মানুষটি আলোকিত করে বসে রয়েছেন গত 2 বছর বা তার বেশি সময় ধরে, তার এবং তার পরিবার এবং নিকটজনের সঙ্গে প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটিকে দেখা যাচ্ছে। অরবিন্দ বৈদ্য, চাল আইএস দেবাঞ্জন দেবের নিরাপত্তা রক্ষী। এবার রাজভবনে জগদীপ ধনখড়ের সঙ্গে সেই অরবিন্দ বৈদ্যের ছবি প্রকাশ করে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রশ্ন, রাজ্যপালের সঙ্গে জাল আইএস দেবাঞ্জন দেবের নিরাপত্তা রক্ষীর ছবি কেন? দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষী রাজভবনে কি করছিলেন? পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড় তার অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয় এবং অন্যান্যদের সাথে এই প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে। অর্থাৎ ঘনিষ্ঠতার গুরুত্বটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। জাল টিকাকাণ্ড নিয়ে রাজনীতি উত্তাল। দেবাঞ্জনের নাম কখনো ফলকে, কখনো বিভিন্ন ছবিতে। সেই ছবিতে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী। এ নিয়ে তৃণমূলকে বারবার একহাত নিয়েছে বিজেপি। এবার তৃণমূলের নিশানায় রাজ্যপাল জগদীপ ধনখড়, অস্ত্র সেই ছবি। সিকিউরিটির মাধ্যমে নাকি কোনো মধ্যে খামটাম যেত, মাঝে মধ্যে নাকি কিছু উপহার টুপহারও যেত। যে তদন্তকারী সংস্থা এখন তদন্ত করছেন, তাদের গোচরে বিষয়টি আমরা আনব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, টিকাকাণ্ডের সঙ্গে মানুষকে অসুবিধায় যারা ফেলবার চেষ্টা করেছেন তাদের কাউকে রেয়াত করা হবে না, তিনি যতই গুরুত্বপূর্ণ বা উচ্চ পদস্থ কেউ হন না কেন। যদি দেখা যায় যে পশ্চিমবাংলার রাজ্যপালের সঙ্গে এই প্রতারকের সিকিউরিটির কোনো যোগসাজশ আছে বা এই ছবিটা সত্যি ছবি, তাহলে একটা আমাদের রাজ্য না, এটা দেশের পক্ষে একটা ভয়ঙ্কর। বিজেপি খুব গলা চড়িয়ে বলছিল যে আমরা পুরো সভা ঘেরাও করব, আমরা বড় বড় মাথা আছে আমি জানি। রাজ্যপালই তো নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে গণ্য, এর চেয়ে বড় মাথা আছে নাকি? তো আমরা সব মাথাকেই টানবো। প্রত্যেক জায়গায় মঞ্চে মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমলাদের সঙ্গে দেবাঞ্জনকে দেখা গেছে। বিড়াল বেরিয়ে গেছে ঝুলির থেকে, তাই বিজেপিকে টানা হচ্ছে, গভর্নরকে টানা হচ্ছে হালকা করার জন্য। ভুয়ো টিকাকাণ্ডের নায়ক এখন শ্রীঘরে, তাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার সেই দেবাঞ্জনের সঙ্গে রাজ্যপালের যোগ, এই বিস্ফোরক অভিযোগ নিয়ে ময়দানে তৃণমূল। পাল্টা সুর চড়ালো বিজেপিও। আর এসবই হলো বিধানসভায় বাজেট অধিবেশনের ঠিক আগের দিন। যে অধিবেশন শুরু রাজ্যপালের বক্তৃতা দিয়ে। নিউজ 18 বাংলা। এখানে শেষ নয়, হাওয়ালা কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে রাজ্যপালকে নিয়ে আরো বিস্ফোরক তৃণমূল কংগ্রেস। হাওয়ালা কেলেঙ্কারির মাথা সুরেন্দ্র জৈনের মৃত্যু কি কাকতালীয় নাকি প্যানিক অ্যাটাক? রাজ্যপালই বা চুপ কেন, প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। এই ভদ্রলোকের নাম কি? শ্রী সুরেন্দ্র জৈন। এই সেই সুরেন্দ্র জৈন যে জৈন ডায়েরির যিনি মাথা। গত পরশুদিন আমাদের সাংবাদিক সম্মেলন ফেসবুক অনলাইনের পরেই তিনি মারা গেলেন। দিল্লির সংবাদপত্রে প্রকাশিত সুরেন্দ্র জৈনের মৃত্যুতে পরিজনদের শোক জ্ঞাপন। আর সেই বিজ্ঞাপন হাতিয়ার করে আসরে তৃণমূল কংগ্রেস। হাওয়ালা কাণ্ডের অন্যতম অভিযুক্ত সুরেন্দ্র কুমার জৈনের দপ্তর এবং আত্মীয়দের বাড়িতে তল্লাশি সিবিআই তদন্তে উদ্ধার হয় 2টি ডায়েরি। সেই ডায়েরিতেই মেলে একাধিক প্রভাবশালীর নাম। 29 জুন জৈন ডায়েরির পাতা তুলেই অভিযোগ শোনায় তৃণমূল কংগ্রেস। I can't answer to mouth his questions.
হাওয়ালা কাণ্ডের যে জয়েন্ট ডায়েরি, সেই জয়েন্ট ডায়েরির একটি পাতা সর্বশেষ নামটিতে রয়েছে ধনকর এবং তার নামের পাশে 5 বলে একটা অঙ্ক লেখা আছে। প্রথম বোমাটি ফাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের দাবি সেদিন রাতেই মৃত্যু সুরেন্দ্র জৈনের। 30 বছরের পুরনো হাওয়ালা কেলেঙ্কারি নিয়ে ফের সরগরম রাজনীতি। এটা কাকতালীয় নাকি প্যানিক অ্যাটাক, পুরোটাই আমরা জানি না, বলতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে উনি মারা গেলেন আর আরেকজন নিশ্চুপ হয়ে গেলেন, সাইলেন্ট মোডে চলে গেলেন। এই দুটোর মধ্যে একটা কোথাও যেন কিছু সামান্য হলেও যোগ সাজস একটা আছে বলে আমার মনে হচ্ছে। একজন লেখক যিনি একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে ব্যাড মানি ব্যাড পলিটিক্স, আর এখানে দেখা যাচ্ছে 33 নম্বর সিরিয়ালে জগদীপ ধনকর ফর্মার মিনিস্টার, তার পাশে 5.25 জগদীপ ধনকর। Can you indicate which charge sheet? Where is governor's name? Your governor has not been charge sheeted. জমি কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন এবং সেটি আমাদের দলের সাংসদ মহুয়া মৈত্র টুইট করে ওনার কাছে পাঠিয়েছিলেন। সেই ব্যাপারেও রহস্যজনকভাবে রাজ্যপাল মহাশয় নীরব আছেন। আমরা আবারও দাবি করছি, এইরকম টেন্টেড গভর্নরকে আমাদের রাজ্যে রাখবেন না। দয়া করে অবিলম্বে ওকে বরখাস্ত করুন, নইলে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ আমরা করব এবং সংসদে, লোকসভা এবং রাজ্যসভাতে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রাজ্যপালকে নিয়ে যে ধরনের আলোচনা করার অবকাশ আছে, আমরা সেই সংসদীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করব। পশ্চিমবঙ্গের মানুষকে বা দেশের মানুষকে এতটা অযোগ্য মূর্খ মনে করার কোনো কারণ নেই। মানুষ এগুলো বুঝছেন। তৃণমূল কংগ্রেস দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। হাওয়ালার পর এবার জমি, একের পর এক অভিযোগে রাজ্যপালকে বিঁধছে রাজ্যের শাসক দল। তীব্র হচ্ছে সংঘাত। নিউজ 18 বাংলা। এবার জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের প্রশ্ন, মানবাধিকার কমিশন কি শুধুই বিজেপি বিরোধী রাজ্যের জন্য? জবাব দিতে দেরি করেনি বিজেপি। মানবাধিকার বিষয়টি কি শুধুমাত্র বিজেপি বিরোধী শাসিত ক্ষেত্রেই প্রযোজ্য, রাজ্যে প্রযোজ্য? একদিকে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। বৃহস্পতিবার এই জোড়া ফলানি আসরে তৃণমূল। ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের নানা প্রান্তে ঘুরেছেন জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটির প্রতিনিধিরা। রিপোর্ট দিয়েছে হাইকোর্টে। এ নিয়ে রাজ্য সরকারকে বিঁধছে বিরোধীরা। এবার পাল্টাই সাংবিধানিক সংস্থার বিরুদ্ধেই সুর চড়ালো রাজ্যের শাসক দল। তৃণমূলের অভিযোগ, মোদী বিরোধীদের গায়ে কালি ছেটাতে মানবাধিকার কমিশনকেও ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। ত্রিপুরাতে বিরোধীদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। না জাতীয় মানবাধিকার কমিশন, না অন্য কোনো সাংবিধানিক সংস্থা বা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কিছুই নেওয়া হয়নি। মানবাধিকার বিষয়টি কি শুধুমাত্র বিজেপি বিরোধী শাসিত ক্ষেত্রেই প্রযোজ্য, রাজ্যে প্রযোজ্য? এই মানবাধিকার প্রশ্নটাকে একটা প্রহসনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। শীতলকুচিতে বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী 4 জন নিরস্ত্র ভোটারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেই হত্যার ঘটনা তো না কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে, তাহলে কি ওই 4 জন নিরীহ ভোটার শীতলকুচির যারা এইভাবে খুন হলেন, তাদের প্রাণের কি কোনো মূল্য নেই? বারবার হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের সময় হয়েছিল, আর এবারে বিধানসভা নির্বাচনের সময় এই একই দৃশ্য দেখা যাচ্ছে। মানবাধিকারের প্রশ্ন নিয়ে প্রশ্ন উঠলে মানবাধিকার কমিশনের টিম এলে তাদের উপরে আক্রমণ হয়, এটা এখানেই ঘটেছে। জাতীয় মানবাধিকার কমিশনকে বিঁধতে গিয়ে অসমের এনআরসি পরবর্তী পরিস্থিতিকেও হাতিয়ার করেছে তৃণমূল। আসামে লক্ষ লক্ষ
ভাষাগত সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে, তাদেরকে জোর করে নাগরিক হিসেবে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে শিলচর এয়ারপোর্টে আটকে রাখা হলো যেন আমরা ভারতবর্ষের নাগরিক না। একটা অবরুদ্ধ গণতন্ত্রে সবাই বন্দী হয়ে পড়ছি ক্রমশ। এই বন্দি দশা থেকে মুক্তি পেতে হলে কেন্দ্রের যে জনবিরোধী সরকার, দানবীয় সরকার, তার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে একযোগে এই ধরনের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে, সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে একজোট হতে হবে। শুধু মানবাধিকার কমিশনই নয়, ইতিমধ্যে তৃণমূলের নিশানায় পড়েছেন আরো এক সাংবিধানিক সংস্থা, জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যানও। মঙ্গলবার কুণাল ঘোষ টুইটারে লেখেন, বিজেপির বৈঠকে অরুণ হালদার নামে এক ব্যক্তি ছিলেন, তিনি কি তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান? যদি তাই হয়, সেক্ষেত্রে তপশিলি কমিশনের নিরপেক্ষতা কোথায়? সংগঠন থেকে আমাকে এতে নমিনেট করেছে, আমি এটা ইন্টারনাল মিটিং আমি থাকতে পারি, ইচ্ছা থাকতে পারি, নাও থাকতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এতে কোনো বাধা নেই। এই বিতর্কের মাঝেই এবার তৃণমূলের নিশানায় জাতীয় মানবাধিকার কমিশন। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। নজর থাকবে আগামীকাল বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণ। রাজ্য সরকারের তৈরি ভাষণ কি পুরোটা পড়বেন রাজ্যপাল? এ নিয়ে নানা মহলে জোর জল্পনা। हमें पढ़ना है। उस एड्रेस का मैंने अध्ययन किया कि इसमें कुछ बातें ऐसी कही गई हैं जो सामान्य आदमी के गले नहीं उतर सकती। শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণ। প্রচলিত রীতি, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ভাষণই পাঠ করেন রাজ্যপাল। आधे दिन पता लगाएंगे। কিন্তু এবার কি হবে, এ নিয়ে নানা মহলে জল্পনা। কারণ সরকারের তৈরি ভাষণের খসড়ায় ইতিমধ্যে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল, কিন্তু তাতে ভাষণে বদল হয়নি। সূত্রের খবর, বয়ানে বদল না করেই তা ফের পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে। এই অবস্থায় কি করবেন রাজ্যপাল? কি কি পথ খোলা রয়েছে তার সামনে? বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। রাজ্যের তৈরি করা ভাষণ হুবহু পড়তে পারেন রাজ্যপাল। ভাষণের কিছু অংশ বদল করতে পারেন, আবার কিছু অংশ বাদও দিতে পারেন। উনি মনে করছেন যে ভুল তথ্য দেওয়া আছে, আমি তর্কের খাতিরে বলছি ভুল তথ্য, তখন হয়তো উনি সেটাকে নাও বলতে পারেন। অতীতও ঘটেছে সেখানে। যেহেতু কোনো বাধ্যবাধকতা নেই যে গভর্নরকে ওটা ফলো করতেই হবে, হয়তো গভর্নর সেটাকে হয়তো কিছু অ্যাডিশনাল অল্টারেশন করতে পারেন, বেসিক স্ট্রাকচারটাকে ঠিক রেখে। আগেই গত বছরে ভাষণের কথা তুলে ধরে সরব হয়েছেন রাজ্যপাল। এবারের সংঘাত আবহে জল্পনা আরো উস্কে দিয়েছে স্পিকারকে লেখা ধনখড়ের পত্রাঘাত। তিনি লেখেন, অধ্যক্ষ বলছেন বিধানসভার কাজে নাক গলাচ্ছি। অধ্যক্ষের এই মন্তব্যে ক্রুদ্ধ নই, ব্যথিত। অধ্যক্ষের বক্তব্য অবাস্তব ও অসত্য। অধ্যক্ষের পদের পক্ষে বেমানান মন্তব্য। অধ্যক্ষের বিভিন্ন পদক্ষেপে রাজ্যপাল পদের মর্যাদাহীন হয়েছে। আগে থেকে জানিয়ে বিধানসভায় গিয়ে আমি দরজা বন্ধ পেয়েছি। পরের দিন আপনি উপস্থিত ছিলেন না। সংবিধানের 176 ধারা অনুযায়ী রাজ্যপালের ভাষণ সংবাদ মাধ্যমে না দেখানো জরুরি অবস্থার শামিল। যদিও মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর ভাষণ সম্প্রচার হয়েছে। শেষমেশ এবার কি হবে সেদিকে অনেকেরই নজর। এরই মধ্যে বৃহস্পতিবার রাজভবনে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামে ক্যান্সার আক্রান্ত তরুণের চিকিৎসা নিয়ে চাপানুতোর। অভিযোগ, বিজেপি সাংসদ কুমার হেমব্রম আশ্বাস দিলেও চিকিৎসা হয়নি। শেষমেশ চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা। এবার ভোটের আগে ফুটবল খেলতে গিয়ে পা ভাঙে, তারপর ভাঙা পায়ে ক্যান্সার। ঝাড়গ্রামের সুশান্ত বেজ তখন থেকে শয্যাশায়ী, অভাবের সংসার, চিকিৎসা করানোর সাধ্য নেই। অভিযোগ, বিজেপি আশ্বাস দিলেও ভোট মেটার পরে সুশান্তর চিকিৎসা হয়নি। সেই ক্যান্সার আক্রান্ত তরুণকে কলকাতায় চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে ভর্তি করালেন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা। আমি সবসময় পাশে থাকবো এবং আমার ব্যক্তিগত খরচে, আমি যেটা বলতে চাইছি বারবার, আমার ব্যক্তিগত খরচেই ছেলেটার ট্রিটমেন্ট আমি করাবো। আমরা এটা বোর্ড এক্সপ্লোর করব। অন্য ডক্টর মুখার্জি কেমোথেরাপি ডিপার্টমেন্টে যিনি এইচওডি, ওনার সাথে আমি কথা বলেছি। তো পুরো দিকটা সমস্ত ডিপার্টমেন্ট মিলিতভাবে একটা চিকিৎসার প্রোটোকল বানিয়ে তারপরে কি করা যাবে সেইটা নিয়ে আমরা ভাবব।
পরিবারের দাবি, ঝাড়গ্রামে বিজেপি সাংসদ কুনাল হেমব্রম ক্যান্সার আক্রান্ত তরুণের চিকিৎসার আশ্বাস দেন, বেঙ্গালুরুতে গিয়ে চিকিৎসা করাতে বলেন। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 5 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন, কিন্তু অভিযোগ সেই টাকা মেলেনি, তাই বেঙ্গালুরু গেলেও চিকিৎসা হয়নি। জমি বা বাড়ি বাস্তু মাগন করে বাচ্চাকে দিয়ে পাঠাইছিলাম, কিন্তু আর পাচ্ছিনি বলে বাচ্চাকে ওইখান থেকে বাড়ি নিয়ে আসছি। এখন কি চাইছে? এখন দিদির কাছে আমরা অনুরোধ চাচ্ছি, টাকা পয়সা বাচ্চাকে দিদি যেমন আমার সুস্থ করে আনবে। ওনাদেরকে যেটা বলা হয়েছে যে আপনারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই চিঠিগুলো সমেত সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিন। স্যাংশন হতে 2-3 মাস লাগে, আমি সেটাও বলে দিই প্রত্যেক পেশেন্টকে, তারপরে চিকিৎসা করবেন। কিন্তু এনারা কিভাবে কার পরামর্শে এগুলো নিয়ে গেছে আমি তো তার আদৌ কিছুই জানি না। আমি একটা লেটার লিখে দিচ্ছি, সেটা ওদের ফ্যামিলির সাথে ফটো তুলে পেপার মিডিয়ায় মানে অ্যানাউন্স করার কোনো মানে হয় না। এটা ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য হয়েছে। এই শিশুটির চিকিৎসা নিয়ে যে কাজ করেছেন তাকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন সেখানকার বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাসদা এবং অন্যান্য নেতৃবৃন্দ। এবং তারা যেটা বলছেন যে বিজেপি এইভাবে যে কাজটা করেছে সেটা কিন্তু মোটেই সঠিক কাজ করেনি, এবং আগামী দিনে এই শিশুর চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিচ্ছে বীরবাহা হাসদা। ক্যামেরা সুমন বোসের সঙ্গে রাজু সিং এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা।